নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে হবে। আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি, দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর অনুপ্রাণিত করেছে, অনুরণিত করেছে, মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে, কলার ভেলায় চড়ে, যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, 24/7 তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশের যে আন্দোলনটা সংগঠিত করেছে, যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে, সার্বিয়ায় বসে করেছে, ফ্রান্সে বসে করেছে, একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো। এসব এরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সাড়া দিয়েছে। এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন আমরা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, 8ই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার। যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, ভারত যখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে রাখবে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল, এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না, কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না। একমাত্র দল বিএনপি, আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি, আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় শুধু হেলাল ভাই দুটো বিষয় এই যে লাইং পলিটিক্স, এই লাইং গুলো কিন্তু আমাদের অনৈক্য তৈরি করে। হেলাল ভাই দুইটা বিষয় একটু কথা বলতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, একতাবদ্ধ করেছিলেন, যেটা বললেন, তাহলে আপনি কি মনে করেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত? বিদেশে থাকেন, মাঠে থেকে উনি তো 6 মাস পরেও তাই করতেছেন, 6 মাস পরে তাই করতেছেন, তাই না? আপনি দেখেন হি হ্যাজ টু লিভ, 6 মাস পরেও তো তাই করতেছেন, মানে এইটাই হওয়া উচিত তো আসলে, মাঠে না গিয়ে আমরা ভার্চুয়ালি দেখলাম। না পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই? আছে, বাংলাদেশের মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি, ভবিষ্যতে তাই হওয়া উচিত কিনা, ভবিষ্যতে তাই হওয়া উচিত। মাফিয়া না, যদি বাংলাদেশে মাফিয়া সরকার থাকে, তারপরে আরো 6 মাস গেছে ভাই, তারপরে আরো 6 মাস গেছে ভাই, আপনি তারপরে 6 মাস গেছে। বাংলাদেশ কি আপনি মনে করেন এখনো স্থিতিশীল রয়েছে? বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন? না, বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? না, মানে বাংলাদেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন। না, আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল, সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে? আমি অ্যাঙ্গোলার কথা জানি না, আমি অ্যাঙ্গোলার কথা জানি না, এত অ্যাঙ্গোলার কথা জানি না। অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন, ভালো বাইর করছেন ভাই, পরে শিখাই দেন, এটা অন্য সময় কমুনে। এখন বক্তব্য হলো যে বাংলাদেশে এখন যে সরকার, সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো। আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন, না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা বাংলাদেশে রয়ে গেছে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন। এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে? ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে? আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি, মাফিয়া শক্তির যারা প্রশাসনের ছিল, পুলিশে ছিল, তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার। আমি আর কথা বলতে চাই না, অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না, এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি আপনার একটু বলি, ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি। আপনার মনে থাকবে 2001 সালে আমি শুধু 2001 সালে বলি, 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথমে বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি, আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার ইয়ে দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির ইয়া কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস, সবকিছু নিয়ে সবকিছু সম্পর্কে আপনি জানেন। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিতে পারে নাই তো? কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল, বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তারা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা গ্যাস বিক্রি করছে এইবারে আপনার এইবার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে, গ্যাস বিক্রি করেছে কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আবার চুক্তিগুলো পড়েন, আপনি অতীতের ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন
ভারতের কাছে। ও জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল, আর না জামাত ইসলাম আন্দোলন করে নাই, ঠিক বলছেন। কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন, পুরা বিবিয়ানা দিল্লিতে চলে যাবে সরাসরি। সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত দিয়ে ঠেকানো হয়েছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ না, জামাত তখন আপনাকে লগেই, জামাত তো আপনাকে মন্ত্রী। আওয়ামী লীগ এবং বামরা, তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি। না, তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়েন, আমি এটার মধ্যে আলাদা করে দেখবো না। আর আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে, আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার, যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি, তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদেরকে যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টেই বলেন নাকি বিএনপির এগেইনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদ রাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য, এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইন্ডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, এতটা বাংলাদেশ স্বাধীন হতো না? এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি, ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, আপনারা এই স্লোগান আপনারা দিছেন।
দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান, এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। ৭১ এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, ৭১ এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পড়েন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন এখনো নাই, এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে, যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না, দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনালি এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। আমি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ওয়েলের হয়ে তো কি 2 জনকে মেরে ফেলছে নাকি 1 জনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক যাবে। এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই ৭১-ও তো স্বাধীন হয় নাই, ২৪-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল।